শিক্ষার্থী বন্ধু, আমি ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপারের প্রথম 20টি ইংরেজি প্র্যাকটিস সেটের গ্রামারের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আবার তার পরের 10টি ইংরেজি সেটের গ্রামারের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। আর শুধু উত্তর নয়, সেই উত্তর কেন হলো, কিভাবে তোমরা সেই উত্তরগুলি করতে পারবে, তার কৌশল, তার ট্রিক্স, তার ব্যাখ্যা সবকিছু আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাই সময় নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে ভালোভাবে দেখো এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করো। চলো শুরু করা যাক। লক্ষ্য করো সেট নাম্বার 22, পেজ নাম্বার 563। আমি এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিচ্ছি যেন খুব সহজেই তোমরা সেগুলি এবিটিএ টেস্ট পেপারে খুঁজে পেয়ে যাও। রাইট, লক্ষ্য করো প্রথম প্রশ্ন। তোমরা জানো আমাদের গ্রামারে মোট 12 নম্বরের কোশ্চেন থাকে। 12 নম্বর গ্রামার আর 8 নম্বর ভোকাবুলারি, টোটাল এই সেকশন বিতে 20 নম্বর থাকে। এই গ্রামারের প্রথম প্রশ্ন দেখো, লক্ষ্য করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ বন্ধনীর মধ্যে দেওয়া ভার্বগুলির সঠিক ফর্ম ব্যবহার করো। আমি তোমাদের বলেছি যে এই প্রশ্নটির উত্তর করার সময় আগে পুরো বাক্যটিকে ভালোভাবে পড়ে নিবে। পুরো বাক্যটি পড়লে দেখবে কোথাও কিছু না কিছু একটা আমরা হিন্টস পেয়ে যাবো, যার দ্বারা বুঝে যাবো যে এটা কোন টেন্সে আছে। তারপর ওই টেন্স অনুসারে সেটার উত্তর করার চেষ্টা করতে হবে। রাইট, তাহলে চলো শুরু করো। লিটল ডিড হিজ মাদার, এই যে লক্ষ্য করো আমরা প্রথমে হিন্টস পেয়ে গেলাম ডিড, আর আমরা জানি ডিড পাস্ট টেন্সে হয়। রাইট, তাহলে এই ঘটনাটি পাস্ট টেন্সের। তাহলে চলো এবার শুরু করো। তাহলে লিটল ডিড হিজ মাদার থট ওয়াজ থিঙ্কিং, থিঙ্ক কোনটা হবে বলো? জাস্ট একদম ঠিক ধরেছে তোমরা, এখানে থিঙ্ক হবে। যদিও এটা পাস্ট টেন্স, কিন্তু লক্ষ্য করো ডিড আছে, আর আমরা জানি ভার্ব ডু প্লাস ভার্ব ওয়ান হয়, অর্থাৎ ডু ডাজ ডিড এরপরে সবসময় ভার্বের মূল রূপ বা মূল ফর্মটি ব্যবহার করতে হয়। যেহেতু ডিড আছে, পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এখানে থিঙ্ক হবে। আচ্ছা, ওয়েন সি, এবার আবার লক্ষ্য করো, বিহেল্ড, বিহোল্ড, বিহোল্ডিং। লক্ষ্য করো বিহোল্ডিং আইএনজি যুক্ত ভার্ব আছে, আর আইএনজি যুক্ত ভার্ব কখনো একা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না, ওর আগে কোনো না কোনো হেল্পিং ভার্ব থাকবেই। রাইট, তাহলে বিহোল্ডিং বাদ। আচ্ছা, বিহোল্ড আর বিহেল্ড, বিহোল্ড প্রেজেন্ট ফর্ম, তাহলে এটাও হবে না, তাহলে এখানে হবে বিহেল্ড। রাইট, বিহেল্ড পাস্ট টেন্স। আচ্ছা, দ্যাট হার নিউ বর্ন বেবি ওয়াজ ডেস্টিনড টু এক্সপ্লেন, যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ ডেস্টিনড, আর এটা প্যাসিভ ভয়েসে আছে ওই জন্য ওয়াজ ডেস্টিনড হল, তাহলে ওয়াজ ডেস্টিনড টু এক্সপ্লেন মেনি ম্যাটার্স অফ দ্য ইউনিভার্স। হয়ে গেল। নেক্সট, আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আচ্ছা, অ্যাকর্ডিং টু পুলিশ ড্যাশ এক্সপ্লোশন, তাহলে অ্যাকর্ডিং টু পুলিশ অ্যান এক্সপ্লোশন অকার্ড, পুলিশের মতে একটি বিস্ফোরণ ঘটেছিল অ্যাট অ্যারাউন্ড 8:45 AM। দেখো যখনই ঘড়ির সময় থাকবে, এই যে 8:30, 8:45, 9টা, তার আগে সবসময় অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে হয়, অ্যাট। তাহলে অ্যাট অ্যারাউন্ড 8:45 AM ইন এ সিড অ্যান্ড ফার্টিলাইজার শপ ইন দ্য সিটি। এবার চলো ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে 3টি বাক্য দেওয়া থাকবে, ব্র্যাকেটে বলা থাকবে কি করতে হবে, ওই অনুসারে আমাদের উত্তর করতে হবে। লক্ষ্য করুন, হাউ হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কিভাবে করেছো। ভয়েস চেঞ্জ করতে বলেছে, প্রশ্নমূলক, তো আমরা জানি প্রশ্নমূলকের ভয়েস চেঞ্জ প্রশ্নমূলক কি হবে, তাহলে এটার উত্তর হবে হাউ হ্যাজ ইট বিন ডান বাই ইউ। হাউ হ্যাজ ইট বিন ডান, কারণ পারফেক্ট টেন্সে ছিল, তাহলে আমরা প্যাসিভও পারফেক্ট টেন্সই করলাম। রাইট। আচ্ছা, এবার টেন্স কিভাবে চেঞ্জ করলাম বা ভয়েস চেঞ্জ করার নিয়ম কি তোমাদের যদি বিস্তারিত জানতে হয়, তাহলে আমরা এই চ্যানেলের প্লে লিস্টে ভয়েস চেঞ্জ বলেই একটা প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো ভয়েস চেঞ্জ। নেক্সট, হিজ বিহেভিয়ার প্রোভড হিজ ইনোসেন্স, কি বলছে, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনোসেন্স, ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। দেখো ইনোসেন্স মানে সরলতা বা নিষ্পাপতা, এটা হচ্ছে নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনোসেন্ট মানে সরল বা নিষ্পাপ। তো এই ইনোসেন্ট শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের দুটো কাজ করতে হয়, এক তো ফর্ম জানা থাকতে হবে, আর দ্বিতীয় সব থেকে যেটা জটিল কাজ সেটা হচ্ছে ওই ফর্মটাকে বাক্যে সেটিং করতে হবে। ফর্ম তো আমরা মুখস্থ করে নিব, কিন্তু এই সেটিং করাটা এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে। তাহলে আমরা কি বলতে পারি যে হিজ বিহেভিয়ার প্রুভড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, হি ওয়াজ ইনোসেন্ট। বোঝা গেল, এই ইনোসেন্ট শব্দটাকে আনার জন্য আমাদের বাক্যে কিছু পরিবর্তন করতে হলো। তো এগুলো এইভাবে প্র্যাকটিস করে করে তোমাদের শিখতে হবে। নেক্সট, হোয়ার বাট ইন হোম ক্যান ইউ ফাইন্ড সাচ জয়, বলছে যে বাড়ি ছাড়া তুমি কোথায় এইরকম আনন্দ খুঁজে পাবে। বাক্যটি প্রশ্নমূলকে আছে, তাহলে কি বলছে, টার্ন ইনটু স্টেটমেন্ট, আমাদেরকে এটাকে স্টেটমেন্ট করতে হবে, মানে অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভ মানে জানোই তোমরা, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। তাহলে আমরা কি করতে পারি, ইউ ক্যান নট ফাইন্ড সাচ জয় এনিহোয়ার বাট ইন হোম, তুমি বাড়ি ছাড়া অন্য কোথাও এইরকম আনন্দ খুঁজে পাবে না। আচ্ছা বলো তো, এখানে এই যে বাট শব্দটি আছে, বাট কোন পার্টস অফ স্পিচ? বাট একটা শব্দ, আর যদি শব্দ হয় তাহলে ওটা 8 ধরনের কোনো না কোনো একটা শব্দ তো হবেই, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে এখানে বাট শব্দটি কোন পার্টস অফ স্পিচ যদি বলতে পারো, তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাও যে বাট কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে হয়ে গেল ডু অ্যাজ ডিরেক্টেড। চলো এবার দেখে নিই আমরা ফ্রেজাল ভার্ব, এই যে প্রশ্ন তোমাদের সামনে। আচ্ছা চলো আগে আমরা ফ্রেজাল ভার্বের লিস্টটা দেখে নিই। তোমরা জানো এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, নিচে 4টা ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া থাকবে। ওই প্রতিটি বাক্যে একটা শব্দ নিচে দাগ দেওয়া থাকবে, ওই শব্দটির পরিবর্তে আমাদের নিচে লিস্ট থেকে একটা ফ্রেজাল ভার্ব বাছাই করে লিখতে হবে। তবে তোমাদের মনে রাখতে হবে যে শুধু ফ্রেজাল ভার্বটা লিখলেই হবে না, আমরা যে শব্দের পরিবর্তে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব, ওই শব্দটি যেই টেন্সে থাকবে ওই টেন্সেই আমাকে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। রাইট, আমি করে দেখাচ্ছি।
চলো আগে লিস্টের মানেগুলো দেখে নাও। দেখো প্রথমে আছে রান আফটার মানে পিছু ধাওয়া করা, কিপ আপ উইথ মানে বজায় রাখা, ব্রেক অফ মানে থামা, আর পুট ডাউন মানে নামিয়ে রাখা বা দমন করা বা প্রকাশ করা। রাইট? তাহলে চলো এবার লক্ষ্য করো 1 নম্বর বাক্য, হি স্টপড সাডেনলি ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। তাহলে হি স্টপড থেমে যাওয়া, তাহলে এখানে পাস্ট টেন্সে আছে, আমরা এটাকে করবো ব্রোক অফ। ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। নেক্সট, দ্য ক্যাট চেজড দ্য র্যাট। চেজড মানে পিছু ধাওয়া করা, তাহলে এটা হয়ে যাবে র্যান আফটার। চেজড পাস্ট টেন্সে আছে, ওই জন্য আমরা রানের পাস্ট ফর্ম র্যান করলাম, র্যান আফটার। নেক্সট, হি ফেলস টু গো উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস। তাহলে ফেলস টু গো উইথ, এর জন্য আমরা করবো কিপস আপ উইথ। কিপস আপ উইথ, এলস এস যুক্ত ছিল, ওই জন্য আমরা কিপের সঙ্গে এস যুক্ত করলাম। নেক্সট, তাহলে এই ছিল আমাদের প্রথম সেট। এবার চলো পরের সেট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 23, পেজ নাম্বার 586। লক্ষ্য করো প্রথম প্রশ্ন। তাহলে এই প্রশ্নটির উত্তর করার আগে আমরা একবার বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করবো কোন টেন্সে আছে। তাহলে লক্ষ্য করো, সুধা ওয়াজ ব্যাক টু দ্য স্টেজ। আর পড়তে হবে না, হয়ে গেল। এই ওয়াজ পেয়ে গেছি আমরা। তাহলে ওয়াজ কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমরা এবার বাক্যটাকে পাস্ট টেন্স অনুসারে লিখবো। তাহলে শুরু করো। তাহলে সুধা ওয়াজ ব্যাক টু দ্য স্টেজ, সি ফরগট, forgot past form, she forgot all about her accident and all about her artificial life. Some mysterious powers, যেহেতু past tense আছে তাহলে আমরা past tense লিখবো। তাহলে is impelling হবে না, impel হবে না, impelled হবে। impelled সুধা to perform, এই যে দেখো টু, আমরা জানি যদি টু থাকে তাহলে 99.9% ক্ষেত্রে ওর পরে যদি ভার্ব ফর্ম ব্যবহার করতে বলে সেটা ভার্ব ওয়ানই হবে। টু প্লাস ভার্ব ওয়ান একে আমরা ইনফিনিটিভ বলি, আমরা জানি এটা, রাইট? তাহলে এখানে পারফর্ম হবে উইথ দ্য সেম ফর্ম, স্টাইল অ্যান্ড ভিভিসিটি। হয়ে গেল। এবার চলো আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন। হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ ড্যাশ ইউনিভার্সিটি অফ শিকাগো। এখানে দুটো শূন্যস্থান আছে। আচ্ছা, এখানে আমাদের কি হবে বলতো? ইন দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো, রাইট? না, এখানে ইন হবে না। দেখো অ্যাট স্কুল হয়, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, তো এখানে অ্যাট হবে। অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো। ইট ইজ আ ইউনিভার্সিটি অফ রেপিউট। এখানে ইউনিভার্সিটির আগে এ ব্যবহার করলাম আমরা, কারণ ইউনিভার্সিটি আমরা জানি কোনো ভাবেলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে তার আগে এ ব্যবহার করতে হয়। তাহলে এই ছিল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো 3টি ডু এস ডিরেক্টরের প্রশ্ন। প্রথমে আছে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, ভয়েস চেঞ্জ করতে হবে। এখন নর্মাল বাক্য। আচ্ছা, এখানে দেখো উই সাবজেক্ট, ইলেক্টেড এটা ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে ক্যাপ্টেনটা কি? তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। যদি দেখো যে কোনো ভার্বের পরে দুটি নাউন প্রোনাউন আছে, তাহলে আমরা দেখবো যে ওই দুটি নাউন প্রোনাউনই বা শেষের নাউনটা কি প্রথম নাউনটার সম্পর্কে কোনো বর্ণনা দিচ্ছে, বা দুটি নাউনই কি একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দিচ্ছে। যদি একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেয় তাহলে অবশ্যই প্রথম নাউনটা অবজেক্ট আর দ্বিতীয় নাউনটা কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত পরে জানবে, আপাতত তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, রাইট? তাহলে তোমাদের একটা সিম্পল ট্রিক শিখিয়ে দিই। যখনই দেখবে কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে দুটো নাউন প্রোনাউন আছে বা দুটো অবজেক্ট মনে হচ্ছে তোমার, তাহলে সবসময় প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করবে, দ্বিতীয়টাকে নয়। বুঝতে পারলাম? এটা শর্টকাট ট্রিক। যখনই মনে হবে কোনো অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট আছে, আমরা সবসময় প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করার চেষ্টা করবো, দ্বিতীয়টাকে নয়। চলো তাহলে উত্তর লক্ষ্য করো। তাহলে উই ইলেক্টেড হিম পাস্ট টেন্সে আছে, তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। নেক্সট, দ্য ক্যাপ্টেন সেড দ্য ম্যান উইল বি অন ডিউটি টুনাইট, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে রিপিটিং ভার্ব পাল্টাবে না। তাহলে উত্তর কি হবে? দ্য ক্যাপ্টেন সেড দ্যাট দ্য ম্যান উড বি অন ডিউটি দ্যাট নাইট। নেক্সট, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুব মজার। জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স আমি এর আগে কোনো সেটে আলোচনা করেছি। সিম্পল সেন্টেন্স যখনই বলবে আমাদের মনে যেন মনে চলে আসে যে আমাকে একটা ক্লজ ব্যবহার করতে হবে। একটা ক্লজ মানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ এমন ভার্ব যে ভার্বের সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব, রাইট? আচ্ছা, এবার সাবজেক্ট আর ভার্ব ছাড়া বাকি অতিরিক্ত অনেক শব্দ থাকতে পারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ইত্যাদি থাকতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্সের শর্তই হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? আই হ্যাভ রেড দ্য ভেরি ইন্টারেস্টিং বুক। হয়ে গেল অ্যান্সার। লক্ষ্য করো, আই সাবজেক্ট আর হ্যাভ রিড, রিড এখানে ভার্ব, একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, রাইট? চলো লক্ষ্য করে এবার ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো প্রশ্ন তোমাদের সামনে, চলো আগে লিস্ট দেখে নিই। প্রথমে আছে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, কাম ব্যাক মানে ফিরে আসা, পুট অন মানে পরিধান করা বা জামা কাপড় পরা, আর গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। প্রশ্ন লক্ষ্য করো, দ্য পয়েট রিমেম্বার্স দ্য পাস্ট, রিমেম্বার্স স্মরণ করা, তাহলে এখানে কলাপ হওয়ার কথা ছিল কিন্তু কলাপ তো লিস্টে নেই, তাহলে আমরা এখানে করতে পারি কামস ব্যাক। কামস ব্যাক, কামের সঙ্গে এস লাগালাম যেহেতু রিমেম্বার্স এস যুক্ত ছিল। আমি তোমাদের ইতিমধ্যেই বললাম যে প্রশ্নে যে শব্দটি নিচে দাগ দেওয়া থাকবে ওই শব্দটি যেই ফর্মে থাকবে আমরা ফ্রেজাল ভার্ব ওই ফর্মেই লিখব। নেক্সট, দ্য সেক্রেটারি ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে।
নেক্সট, হি ওর আ বিউটিফুল ড্রেস, ওর পরিধান করা বা পরা, তাহলে এটা হয়ে যাবে পুট অন, পুট অন। হলো, তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 23। চলো এবার নেক্সট স্টেপ। এবারে সেট নাম্বার 24, পেজ নাম্বার 614। চলো প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন পড়ার আগে আমরা ইতিমধ্যেই জেনেছি যে একবার গোটা বাক্যটা পড়ে নিতে হবে। তাহলে লক্ষ্য করো, আই সি স সিন আ লার্জ নাম্বার অফ কটেজ ইন দ্যাট ভিলেজ। তাহলে এটা একটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা, আমরা বুঝতেই পারছি। আর লার্জ নাম্বার অফ কটেজেস মানে অনেকগুলি কুটির বা কুড়ে ঘর আমি দেখেছিলাম ইন দ্য ভিলেজ, গ্রামে। তাহলে এটা পাস্ট টেন্স ঘটনা। তাহলে আমরা এবার পাস্ট টেন্সে শুরু করবো। তাহলে কি হবে, আই স আ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ মানে হচ্ছে অনেক, আমি অনেকগুলি কটেজ বা কুড়ে ঘর দেখেছিলাম ইন দ্য ভিলেজ, গ্রামে। বাট আই, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাহলে ডিডন্ট হবে। বাট আই ডিডন্ট সি আ সিঙ্গল হিউম্যান বিইং, কিন্তু আমি কোনো মানুষ দেখতে পাইনি। নো চাইল্ড, আচ্ছা নো চাইল্ড যেহেতু পাস্ট টেন্স, দেখারও পাস্ট টেন্সই হবে ক্রাইড। নো চাইল্ড ক্রাইড নর এ ডগ, কোনো বাচ্চাও কান্নাকাটি করছিল না, কোনো কুকুরও চিৎকার চেঁচামেচি করছিল না। তাহলে হয়ে গেল ভার্ব ফর্ম। চলে এসে এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন। দ্য রিসেন্ট প্রাইস রাইজ ইজ এ হেডেক, বলছে যে বর্তমান যে মূল্য বৃদ্ধি এটা একটা মাথা ব্যথা। কার? ফর মোস্ট অফ দ্য পিপুল, ফর মোস্ট অফ দ্য পিপুল, বেশিরভাগ মানুষের জন্য বা বেশিরভাগ মানুষের কাছেই। চলো নেক্সট। এবার লক্ষ্য করো তিনটি প্রশ্ন তোমাদের সামনে। নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ মিথ্যুককে বিশ্বাস করে না। কি বলেছে? টার্ন ইনটু এ কোশ্চেন, এটাকে প্রশ্ন করতে বলেছে। আচ্ছা, আমরা জানি প্রশ্ন দু ধরনের হয়, ডব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস না কোশ্চেন। তোমরা যে কোনো একটা করতে পারো। তাহলে আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন করি তাহলে হবে হু ট্রাস্টস আ লায়ার, কে মিথ্যুককে বিশ্বাস করে। আর যদি ইয়েস না কোশ্চেন করো তাহলে এটা হবে ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার, কেউ কি মিথ্যুককে বিশ্বাস করে। বুঝতে পারলাম? ইয়েস। নেক্সট, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছি। আচ্ছা, ভয়েস চেঞ্জের জন্য আমাদের কি কি করতে হয়? তিনটা জিনিস খুঁজতে হয়, সাবজেক্ট কে, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোথায় আছে। এই তিনটা যদি পেয়ে যাও তাহলে কোন টেন্সে আছে ওটা দেখে নিতে হয়, আর চট করে ওরা আমরা প্যাসিভ ভয়েস করে দেবো। তাহলে কি হবে এটা? ইউর হেলথ ইজ নট টেকেন কেয়ার অফ বাই ইউ, ইউর হেলথ। আচ্ছা, ভয়েস চেঞ্জ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলাম যে যখনই আমরা ভয়েস চেঞ্জ করবো আমরা আগে দেখে নিব প্রশ্নে দেওয়া বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ। এবার যেটা থাকবে আমাদের তার উল্টোটা করতে হবে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। অনেক ছাত্রছাত্রী আছে যারা ভয়েস চেঞ্জ মানে ধরেই নেয় যে প্যাসিভ করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। স্যার কি করে বুঝবো তাহলে? ভেরি সিম্পল, আমরা শুধু দেখে নিব যখনই ভয়েস চেঞ্জ করবে আমরা দেখে নিব প্রশ্ন দেওয়া বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে কি। যদি ভার্ব বি প্লাস ভার্ব 3 একসঙ্গে থাকে তাহলে 100% সেটা প্যাসিভ। বাই আছে না বাই নেই দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ অনেক প্যাসিভ ভয়েস আছে যেখানে বাই থাকে না, আবার অনেক অ্যাক্টিভ ভয়েস আছে যেখানে বাই থাকে। বুঝতে পারলাম? ইয়েস, ভার্ব বি প্লাস ভার্ব 3 যদি থাকে তাহলে প্যাসিভ, আর যদি না থাকে তাহলে অ্যাক্টিভ। এবার যেটা থাকবে তার উল্টোটা করবো আমরা, রাইট? আচ্ছা, আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি যে এই চ্যানেলে ভয়েস চেঞ্জ বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা ওখানে গিয়ে। নেক্সট, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, ডাক্তার পেশেন্টকে বা রোগীকে জিজ্ঞেস করেছিল তার সমস্যা কি। চেঞ্জ দ্য মোড অফ নারেশন, এই যে লক্ষ্য করো ইনডাইরেক্ট দিয়ে দিয়েছে, আমাদেরকে ডাইরেক্ট করতে হবে। কিন্তু দেখা গেছে যে এ পর্যন্ত মাধ্যমিক নতুন সিলেবাসে যতগুলি মাধ্যমিক পরীক্ষা হয়েছে জবারিন নারেশন এসছে, ডাইরেক্ট স্পিচ এসছে, মানে ইনভার্টেড কমা দিয়ে এসছে, আমাদেরকে ইনডাইরেক্ট করতে হয়েছে। কিন্তু ইনডাইরেক্ট দিবে না এমন কোনো মানে নেই, আমাদেরকে শিখে যেতে হবে। তাহলে এর ইনডাইরেক্ট কি হতে পারে? তাহলে ইনডাইরেক্টের রিপোর্টিং ভাব যাই হোক আমরা ডাইরেক্টে সেইড করতে পারি। তাহলে দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট, রাইট? দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট, কমা ইনভার্টেড কমা। এবার দেখো হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, তাহলে ইনডাইরেক্টে ওয়াজ আছে, তাহলে ডাইরেক্টে কি হয়ে যাবে? প্রেজেন্ট, প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম। তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখে রাখি, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যদি করতে হয় তাহলে তোমাদের যেটা বেশি সমস্যা হবে সেটা হচ্ছে এই প্রোনাউন চেঞ্জ করা। এই যে ইউর প্রবলেম, কি করে বুঝবো ইউর প্রবলেম হবে? আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই। আমরা দেখবো লিঙ্কারের পরে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে ওই প্রোনাউনটা কার সঙ্গে মিলছে, যে বলছে ওর সঙ্গে নাকি যাকে বলছে ওর সঙ্গে। যে বলছে যদি ওর সঙ্গে ম্যাচ করে তাহলে এখানে আমরা ফার্স্ট পার্সন লিখবো, মানে আই বা উই লিখবো। আর যাকে বলছে যদি ওর সঙ্গে ম্যাচ করে তাহলে আমরা এখানে সেকেন্ড পার্সন লিখবো, মানে ইউ লিখবো। তাহলে লক্ষ্য করো তো, হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, তার সমস্যা কি। তাহলে ডক্টর পেশেন্টকে জিজ্ঞেস করেছিল তার সমস্যা, তাহলে তার সমস্যা বলতে কাকে বোঝাচ্ছে? পেশেন্টকে। তাহলে যাকে বলছে ওকে, আর যাকে বলছে ওর সঙ্গে মিললে আমরা এখানে সেকেন্ড পার্সন বসাবো। ওই জন্য লক্ষ্য করো হিজ প্রবলেম ইউর প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারলাম? চলো নেক্সট। এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। প্রথমে লিস্ট দেখে নাও। গো আপ মানে বৃদ্ধি পাওয়া, গো থ্রু মানে পড়া, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, আর গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। চলো এবার প্রশ্ন লক্ষ্য করো। ট্রাই টু অ্যাবান্ডন ইউর ব্যাড হ্যাবিটস, তোমার বাজে অভ্যাসগুলি ত্যাগ করার চেষ্টা করো। তাহলে অ্যাবান্ডন বাদ দেওয়া, গিভ আপ। নেক্সট, আই হ্যাভ রিড দ্য হোল বুক, এই রেড শব্দটা যখনই থাকবে তখন একটু সাবধানতা অবলম্বন করবে, দেখে নিবে এটা কোন ফর্মে আছে। কেন কি রেড শব্দটার তিনটাই ফর্ম একই, রেড 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 বানান একই, রাইট? তাহলে এখানে লক্ষ্য করো হ্যাভ আছে, আর আমরা জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3 হয়, মানে ভার্ব হ্যাভের পরে যখনই ম্যান ভার্ব থাকবে সেটা ভার্বের থার্ড ফর্মই থাকবে।
তাহলে এটা থার্ড ফর্ম। এবার গো থ্রু মানে পড়া, আমাকে গো এর থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে গো এর থার্ড ফর্ম কি? গো ওয়েন্ট গান, এখানে গান থ্রু হবে অ্যান্সার, গান থ্রু। নেক্সট, ইয়োর গ্র্যান্ডমাদার উইল রিকভার সুন। রিকভার ভার্ব ওয়ান, মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, তাহলে এটা হয়ে যাবে কাম রাউন্ড, কাম রাউন্ড। তাহলে এই হচ্ছে সেট নাম্বার 24। চলো এবার সেট নাম্বার 25। লক্ষ্য করো প্রথম প্রশ্ন ভার্ব ফর্ম। চলো একবার পড়ে বোঝার চেষ্টা করি কোন টেন্সে আছে। দ্য রাজধানী এক্সপ্রেস ড্যাশ 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 দ্য প্ল্যাটফর্ম বিফোর উই ড্যাশ 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 দ্য স্টেশন। তাহলে এটা পাস্টের ঘটনা, বুঝতেই পারছি আমরা। আচ্ছা, এবার দ্য রাজধানী এক্সপ্রেস হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর উই রিচড দ্য স্টেশন। স্যার এরকম কেন? লক্ষ্য করো পাস্টের ঘটনা। আচ্ছা, এখানে দুটো অ্যাকশন আছে। রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছিল আমরা স্টেশনে পৌঁছানোর আগেই। তাহলে এখানে দুটো পাস্টের ঘটনা, আমরা স্টেশনে পৌঁছেছিলাম আর রাজধানী এক্সপ্রেস ছেড়ে চলে গেছিল। মনে রাখবে যখনই পাস্টের বা অতীতের দুটি কাজের বর্ণনা থাকবে, লক্ষ্য রাখতে হবে ওই দুটি কাজের মধ্যে যে কাজটি বেশি আগে হবে, দুটোই পাস্ট, কিন্তু পাস্টের মধ্যে যেটা বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে ওটা পাস্ট ইনডিফিনিট হবে। বুঝতে পারলাম? তাহলে সবসময় মনে রাখবে পাস্ট অফ দ্য পাস্ট পাস্ট পারফেক্ট হয়। ইংরেজিতেও এটা চিনার শর্টকাট উপায় আছে, বিফোর বিফোর, আফটার আফটার। অর্থাৎ বিফোর থাকলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, পরে এটা পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারলাম? তাহলে এখানে বিফোর আছে, তাহলে আগে পাস্ট পারফেক্ট হ্যাড লেফট, আর পরে লক্ষ্য করে উই রিচড পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। রাইট? নেক্সট, উই আর কম্পেলড, ওয়ার কম্পেলড, হ্যাভ বিন কম্পেলড, পাস্টের ঘটনা, তাহলে ওয়ার হবে, ওয়ার কম্পেলড টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন। নেক্সট, আর্টিকেল এন্ড প্রেপোজিশন। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন কলকাতা, এটা ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ব্রেক আউট হয়, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা, ব্রেকেন আউট। এভরি ডে অ্যাট লিস্ট 5 পিপুল আর অ্যাডমিটেড টু ড্যাশ আইডি হসপিটাল। আচ্ছা, এমনিতে তো কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হলে তার আগে কোনো আর্টিকেল বসে না। কারণ নিয়ম হলো স্কুল, কলেজ, বিদ্যালয়, তারপরে হসপিটাল, চার্চ, গির্জা, জেল, কোর্ট, বিছানা, বাজার, এই জায়গাগুলিতে যে উদ্দেশ্যে যাওয়ার কথা ওই উদ্দেশ্যে গেলে এই শব্দগুলির আগে, এই নাউনগুলির আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে কোনো রুগী যখন হসপিটালে ভর্তি হবে তা হসপিটালের আগে কোনো আর্টিকেল বসার কথা নয়, কিন্তু এখানে যেহেতু দিয়েছে তো আমরা দা ব্যবহার করবো। The ID hospital and 2 or 3 of the 5 patients are dying dash this disease. ডাই খুব ডেঞ্জার একটা শব্দ, কারণ ডাই এর পরে, ডাই মানে মারা যাওয়া, এর শব্দটির পরে বিভিন্ন ধরনের প্রেপোজিশন বসে। তুমি যেভাবে মরবে ওই অনুসারে আমরা প্রেপোজিশন বসাবো। অসুখে মারা গেলে ডাই অফ, কোনো দেশের কারণে কোনো স্বার্থে মারা গেলে ডাই ফর, বেশি খেয়ে কম খেয়ে না খেয়ে মারা গেলে ডাই ফ্রম, আর যুদ্ধ করতে গিয়ে বা আহত অবস্থা মারা গেলে ডাই ইন। পেতে পারছি, আত্মহত্যা করলে, সুসাইড করলে, তারপর বিষ খেয়ে মারা গেলে ডাই বাই। যেভাবে মরবে ওইভাবে প্রিপারেশন বসাবো। তাহলে এখানে দেখো ডিজিজ আছে, অসুখের কথা বলেছে, তাহলে আমরা এখানে ডাই অফ করবো, ডাই অফ ডিজিজ। রাইট? তাহলে মনে রাখবে অসুখে মারা গেলে ডাই অফ হয়, আর এটাই বেশিরভাগ থাকে পরীক্ষায়। চলো নেক্সট এবার লক্ষ্য করো। দ্য হাইক ওয়াজ চ্যালেঞ্জিং। হাইক বলা হয় হেঁটে ভ্রমণ করা, বিশেষ করে কোনো পাহাড়ি অঞ্চলে হেঁটে উঠা, ট্রেকিং করা, এটাকে হাইক বলা হয়। দ্য হাইক ওয়াজ চ্যালেঞ্জিং বাট দ্য ভিউ ফ্রম দ্য টপ ওয়াজ ওর্থ ইট। ইউজ অলদো, অলদো ব্যবহার করতে বলেছে। অর্থাৎ প্রশ্নে যে বাক্যটা দেওয়া আছে ওটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ যখনই ফ্যান বয়েজ মনে আছে তোমাদের? ফ্যান বয়েজ মানে ফর, অ্যান্ড, বাট, অর, নর, এই শব্দগুলি যখন দুটো ক্লজকে যুক্ত করবে তখন ওই বাক্যটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। আর যেখানে বাট থাকবে, যদি ওখানে ওকে কমপ্লেক্স করতে বলে তাহলে সিম্পলি বাটকে উঠিয়ে দাও আর বাক্যের শুরুতে শুধু অলদো বা দো লাগিয়ে দাও। বুঝতে পারলাম? বাটকে কমা করে দাও আর বাক্যটার শুরুতে দো বা অলদো বসিয়ে দিলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে বলেই দিয়েছে অলদো ব্যবহার করো, কিচ্ছু করার দরকার নেই, শুধু প্রথমে অলদো লাগিয়ে দাও আর বাটকে কমা করে দাও। তাহলে উত্তর কি হবে? অলদো দ্য হাইক ওয়াজ চ্যালেঞ্জিং, কমা দ্য ভিউ ফ্রম দ্য টপ ওয়াজ ওর্থ ইট। নেক্সট, দ্য গার্ল আর প্লেইং চেজ। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে চেজ ইজ বিং প্লেড বাই দ্য গার্লস। নেক্সট, বি ক্রিয়েটিভ সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্টস, টু হার স্টুডেন্টস। টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট করতে বলেছে। আচ্ছা, বি ক্রিয়েটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আর এটা বুঝে যাচ্ছে এখানে পরামর্শ দিচ্ছে। তাহলে আমরা কি করব? দ্য টিচার অ্যাডভাইজড হার স্টুডেন্টস টু বি ক্রিয়েটিভ। রাইট? নেক্সট, এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। প্রথমে লিস্ট দেখে নাও। আচ্ছা, লিভ আউট মানে বাদ দেওয়া, ডু অ্যাওয়ে উইথ মানে লোপ করা, আর ক্রাই আউট মানে চিৎকার করা, আর ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা। তাহলে প্রথমে করো ফায়ার ইরাপ্টেড ইন দ্য মার্কেট, আগুন বাজারে ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা হয়ে যাবে ব্রোক আউট। ইরাপ্টেড পাস্ট টেন্স, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। নেক্সট, দ্য ম্যান শাউটেড ফর হেল্প, লোকটি সাহায্যের জন্য চিৎকার করেছিল, এটাও পাস্ট টেন্স, তাহলে শাউটেড আমরা এটা করব ক্রাইড আউট, ক্রাইড আউট। নেক্সট, a very important points has been omitted from the paragraph. has been omitted, omit মানে বাদ দেওয়া, তাই না? লুপ্ত করা বা লোপ পাওয়া, তাহলে এটা হয়ে যাবে লেফট আউট, লেফট আউট। চলো এবার নেক্সট সেট।
সেট নাম্বার 26 পেজ নাম্বার 660। লক্ষ্য করো প্রথম প্রশ্ন ভার্ব ফর্ম। যা 4 পারসনস ড্যাশ 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 ওখানে ম্যাটাডোর ভ্যান, তাহলে 4 জন লোক মারা গেছিল, মানে এটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা বুঝেই যাচ্ছে। আর এটা রিপোর্ট ফর্মে লেখা আছে, তাহলে আমরা কি করবো এখানে প্যাসিভ ভয়েসে করবো ওয়্যার কিল্ড, পাস্ট টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস, যেহেতু 4 পারসনস আছে প্লুরাল ওই জন্য ওয়্যার। তাহলে 4 পারসনস ওয়্যার কিল্ড, 4 জন মানুষ নিহত হয়েছিল ওয়েন আ ম্যাটাডোর ভ্যান, যখন একটি ম্যাটাডোর ভ্যান কোলাইডেড, কোলাইড মানে হচ্ছে মুখোমুখি ধাক্কা লাগা, সামনাসামনি ধাক্কা লাগা, তো পাস্ট টেন্স, তো ওই জন্য কোলাইডেড হলো। কোলাইডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট, এই যে দেখো লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইট স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যেটা পাঁচটার ঘটনা। দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান ইজ অ্যারেস্টেড, তো জীবনও হবে না। হ্যাভ অ্যারেস্টেড তো হবে না, কারণ ড্রাইভার একজন সিঙ্গুলার, তো হ্যাভের তো চান্সই নেই। তাহলে হ্যাজ বিন অ্যারেস্টেড, এটা হবে অ্যান্সার, হ্যাজ বিন অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছে, প্যাসিভ ভয়েস। Next article and preparation. There was a very old mosque in our locality. In our locality where my father would take me for evening prayers. For এটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। I had not the faintest idea. আচ্ছা এই যে এখানে দা, কেন দা? খেয়াল করো faintest সুপারলেটিভ ফর্মে আছে, আর সুপারলেটিভ ফর্মের আগে মোস্ট অফ দ্য কেসেস 99.9% ক্ষেত্রে দা ব্যবহার করতে হয়, দা প্লাস সুপারলেটিভ হয়, তোমরা নিশ্চয়ই জানো। হয়ে গেল আর্টিকেল প্রিপারেশন, চলে এবার নেক্সট। এবার লক্ষ্য করো হি অট টু হেল্প দ্য পোর, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করো। তাহলে কি হবে? দ্য পোর অট টু বি হেল্পড বাই হিম। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লাগে তাহলে লাইক করো। তোমাদের এক একটা লাইক আমাকে এই ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি উপকারী মনে হয়, ক্লাসটা ইউজফুল মনে হয়, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা আমার চ্যানেলে প্রথম যদি এসে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটি ফলো করো। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, সবার আগে ভিডিওটি তুমি দেখতে পাবে, রাইট? আর এবিটি এর যদি পুরো সেটের উত্তর তোমাদের জানতে হয় তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে এবিটি এ ক্লাস 10 ইংলিশ বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে আমি এবিটি এর পুরো সেটের উত্তর, ইতিমধ্যে অনেকগুলো সেটের উত্তর আমি পোস্ট করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সেগুলি চেক করতে পারো বা প্র্যাকটিস করতে পারো। আর যদি শুধু গ্রামার দেখতে হয় তাহলে এরকম গ্রামারের ভিডিও আমি ইতিমধ্যে আরও 2টো ক্লাস পোস্ট করেছি, এটা 3 নম্বর ক্লাস চলছে, তোমরা ওই ভিডিওগুলো ওই এবিটি এ প্লেলিস্টে পেয়ে যাবে, ওখানে গেলে। আর যদি রাইটিং স্কিল শিখতে হয় তাহলে রাইটিং স্কিল বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে আমি ইতিমধ্যে অনেকগুলি ভিডিও তোমাদের যা যা প্রয়োজন, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেস রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার, সব কিছু পোস্ট করা আছে, তোমরা ওখানে যাও আর প্রয়োজন অনুসারে দেখে আসো। আমি প্রতিটি বিষয়ের ফরম্যাট ওখানে আলোচনা করেছি। ফরম্যাট মুখস্থ করলে হবে কি, যে যাই আসুক না কেন অততপক্ষে তোমার মনে এটা বিশ্বাস থাকবে আমি ছেড়ে আসবো না, লেখে আসবো, রাইট? আর ছেড়ে না আসাটাই হচ্ছে একজন ছাত্রের পক্ষে একটা ভালো গুণ, ছেড়ে আসা যাবে না। আচ্ছা লক্ষ্য করো, তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলছে? ফাদার সাইড টু স্বামী গিভ ইট টু ইউর হেডমাস্টার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আচ্ছা গিভ ইট ভার্ব 1 দিয়ে শুরু হয়েছে, মানে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। আচ্ছা এখানে আমরা ফাদার অর্ডার্ড স্বামী বলতে পারি বা ফাদার টোল্ড স্বামী, দুটোই বলতে পারি। তাহলে ফাদার টোল্ড স্বামী টু গিভ ইট টু হিজ হেডমাস্টার। হলো নেক্সট। ওয়াটার ইজ মোর ইউজফুল দেন এনি আদার ড্রিঙ্ক, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। আচ্ছা দেন এনি আদার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমরা এটাকে পজিটিভ ডিগ্রিও করতে পারি আবার সুপারলেটিভও করতে পারি। আচ্ছা যদি পজিটিভ করি তাহলে দেন এনি আদার থাকলে কি করতে হয়? নো আদার দিয়ে পজিটিভ করতে হয়, তাহলে নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার, এটা হতে পারে। আর যদি কেউ সুপারলেটিভ করো তাহলে হবে ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল ড্রিঙ্ক। তবে পরীক্ষায় তোমাদের যদি এই ধরনের প্রশ্ন থাকে যে চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে তুমি যে কোনো একটা করতে পারো, দুটো করার দরকার নেই। এখানে আমরা প্র্যাকটিস করছি ওই জন্য আমি দুটোই বললাম। চলো নেক্সট, এবার ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো প্রথমে লিস্ট। ফল আউট মানে ঝগড়া করা, গো থ্রু মানে পড়া, ক্যারি আউট মানে পালন করা, আর লুক ডাউন আপন মানে ঘৃণা করা। চলো লক্ষ্য করো প্রথম প্রশ্ন। দ্য সোলজার এক্সিকিউটেড দ্য অর্ডার্স, এক্সিকিউট মানে পালন করা, তাহলে এক্সিকিউটেড পাস্ট টেন্সে আছে, আমরা বসাবো ক্যারিড আউট, ক্যারিড আউট। হলো ডু নট হেট দ্য পোর, হেট ভার্ব 1, তাহলে এটা যাবে লুক ডাউন আপন। আচ্ছা হি হ্যাজ রেড দ্য পোয়েম কেয়ারফুলি, তাহলে এই যে হ্যাজ রেড, হ্যাজ ভার্ব, তাহলে হ্যাজ রেড, হ্যাজ ভার্ব হ্যাভ, তারপরে ভার্ব 3 থাকবে, তখন রেড ভার্ব 3, তাহলে এটা হয়ে যাবে গান থ্রো, গান থ্রো। তাহলে এই ছিল সেট নাম্বার 26। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 27 পেজ নাম্বার 681। প্রথমে ভার্ব ফর্ম লক্ষ্য করো। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন, আচ্ছা এটা আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, পাসিং অফ বাবু থেকে নেওয়া হয়েছে, তাহলে টুক হবে, টুক গান্ধীজি's essay to Allahabad. The compartment was decked with flowers. People on the train were singing, are singing, had sung bhajans. আচ্ছা আমাদের টেক্সটে ছিল পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজান্স, পাস্ট টেন্সে ছিল, কিন্তু এখানে আর সিঙ্গিং তো হবে না। আচ্ছা হ্যাড সাং, তাহলে এখানে দুটো ঘটনা একসঙ্গে ঘটেছে, আগে পিছিয়ে তো হয়নি, তাহলে এটাও হবে না, তাহলে ওয়ার সিঙ্গিং করতে হবে, যেহেতু অপশানে স্যাং নেই আমরা ওয়ার সিঙ্গিং করবো, ওয়ার সিং। নেক্সট আর্টিকুলার প্রিপোজিশন। জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ an English poet, an English poet, writer and poet laureate of the United Kingdom, of
ইউনাইটেড কিংডম এর, যখন এর এর এরকম আসবে তখন আমরা ওখানে অফ ব্যবহার করব। আচ্ছা, ড্যাশ 1930 টিল হিজ ডেথ, মানে 1930 থেকে মৃত্যু পর্যন্ত, তাহলে থেকে ফ্রম 1930, রাইট? চলো নেক্সট, এবার লক্ষ্য করো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? ইম্পর্টেন্ট, তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, আর টেক্সটে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছি, প্রশ্নমূলক, তাহলে আমরা কি করব? আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম, রাইট? নেক্সট, এভরিবডি অন দ্য mainland হ্যাড রিলেশনস, এভরিবডি হবে এটা, ভুলে গেছে এভরিবডি, তো মেক ইট নেগেটিভ না বাচক করতে বলেছে, তাহলে আমরা এটাকে দুভাবে করতে পারি। একবার বলতে পারি নোবডি অন দ্য mainland ওয়াজ উইদাউট রিলেশন, এটা হতে পারে, বা আবার এটাও হতে পারে হু ডিড নট হ্যাভ রিলেশনস অন দ্য mainland। বুঝাতে পারলাম? নেক্সট, দ্য ফ্যামিলি হ্যাড ফিনিশ টি, পরিবারটি চা খাওয়া শেষ করেছিল। দে গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার, আর তারা আগুনের চারদিকে একত্রিত হয়েছিল বা জড়ো হয়েছিল। জয়েন ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে জয়েন করতে বলেছে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা কোনটাকে বলবো? দেখবে যে যদি কোনো ক্লজ কখন, কোথায়, কেন, কিভাবে, কতক্ষণ, কতবার, কতটা, আমি আবার বলছি, কখন, কোথায়, কেন, কিভাবে, কতটা, কতক্ষণ, কতবার, এই প্রশ্নগুলোর কোনো একটারও উত্তর দেয়, আমরা নির্দ্বিধায় সেটাকে অ্যাডভার্ব ক্লজ বলে দেব। তাহলে পরিবারটি চা খাওয়া শেষ করেছিল, তারা আগুনের চারিদিকে একত্রিত হয়েছিল। কখন আগুনের চারিদিকে জড়ো হয়েছিল ওরা? যখন চা খাওয়া শেষ হয়ে গেছিল। তাহলে টাইম আসছে, তাহলে আমরা when ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি when the family had finished tea they gathered round the fire। তাহলে এই যে when the family had finished tea, যখন পরিবারটি চা খাওয়া শেষ করেছিল, কখন? যখন শেষ করেছিল, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? চলো নেক্সট, এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। প্রথমে লিস্ট দেখে নাও। গিভ ইন মানে হার বা বস্তুতা স্বীকার করা, কল অফ মানে প্রত্যাহার করা, টেক আফটার মানে সাদৃশ্য হওয়া বা একই রকম দেখতে হওয়া, আর ফল অন মানে হচ্ছে সাক্ষাৎ করা বা সম্মুখীন হওয়া। তাহলে প্রশ্ন লক্ষ্য করো, 1 নম্বর, দ্য বয় রেজেম্বলস হিজ ফাদার, রেজেম্বলস একই রকম দেখতে হওয়া, এস যুক্ত আছে, তাহলে আমরা করবো টেক্স আফটার, টেক্স। নেক্সট, দ্য সোলজার্স ওয়ার ফোর্স টু সারেন্ডার, টু সারেন্ডার, সারেন্ডারের দাগ আছে, সারেন্ডার মানে হার বা বস্তুতা স্বীকার করা, তাহলে গিভ ইন। নেক্সট, দ্য স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন, উইথড্রন থার্ড ফর্মে আছে, তাহলে এটা হয়ে যাবে কল্ড অফ, প্রত্যাহার করা, কল্ড অফ। এই হচ্ছে সেট নাম্বার 27। চলো এবার নেক্সট, এবার লক্ষ্য করো সেট নাম্বার 28, পেজ নাম্বার 703। প্রথমে ভার্ব ফর্ম। আচ্ছা, প্রথমে হ্যাভিং, আমাদের সবসময় মনে রাখতে হবে হ্যাভিং প্লাস ভার্ব 3 হয়। হ্যাভিং এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে হ্যাভিং ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট উই টুক হাফ অ্যান আওয়ার টু, আচ্ছা টু আছে, আমরা একটু আগে বললাম টু এর পরে আমরা নির্দ্বিধায় ভার্ব 1 বসিয়ে দেবো, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হবে যেখানে টু প্রিপারেশন, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে টু গেট রেডি, উই থট দ্যাট ইট, আচ্ছা উই থট দ্যাট আমরা ভেবেছিলাম যে, এবার কি হবে এখানে? উইল টেক, টেক্স আর উড টেক, তাহলে টেক্স তো হবেই না প্রেজেন্টে, তাই না? উইল টেক ফিউচারে এটাও হবে না, তাহলে উড টেক হবে। মনে রাখতে হবে অতীতে যখন কেউ ভবিষ্যতের কথা বলবে তখন ওখানে সেলের জায়গায় শুড আর উইলের জায়গায় উড বসাতে হয়। যেমন ধরো তুমি যাবে, তাহলে ইউ উইল গো, কারণ তুমি এখন বলছো এটা কথা, তাই না? তুমি যাবে ভবিষ্যতের কথা। কিন্তু আমি যদি বলি তুমি বলেছিলে যে তুমি যাবে, তুমি এখন বলোনি, তুমি বলেছিলে অতীতে, কিন্তু অতীতে কি বলেছিলে? তুমি যাবে, ভবিষ্যতের কথা। তো এই ধরনের অতীতে যখন ভবিষ্যতের কথা বলা হবে তখন উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে। তাহলে ইউ সেড দ্যাট ইউ উড গো, তাই না? যেহেতু সেড, তো ওই ধরনের এখানে উই থট দ্যাট, যেহেতু থট আছে, তাহলে উড গো, উড টেক হবে, উড টেক 3 আওয়ার্স। হয়ে গেল। নেক্সট, আর্টিকুলার প্রিপোজিশন, when the family sits down to tea, sits down, এটা আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। The cat puts in an appearance to get his share. He purrs noisily and rubs himself against the legs of the family members, তাই না? পরিবারের সদস্যদের, দের যখনই এর আসবে তাহলে আমরা অফ বসাবো, অফ তো এখানে দেওয়াই ছিল, আমরা এখানে দা ব্যবহার করলাম, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। নেক্সট, দ্য সান রোজ উই স্টার্টেড আওয়ার জার্নি, সূর্য উঠেছিল, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। ওয়াও, এবারে পেয়েছি, প্রথমবার পেলাম মনে হয় নমিনেটিভ অ্যাবসলিউট। আচ্ছা, নমিনেটিভ অ্যাবসলিউট যখনই বলবে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের জানা আছে, আমি তোমাদের শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। নমিনেটিভ অ্যাবসলিউট মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ভিআইএনজি, সাবজেক্ট প্লাস ভিআইএনজি। আচ্ছা, কখন হয় এটা আমি তোমাদের বলে দিই। যদি দুটো বাক্য কারণ ফলাফল বোঝায় বা একটি কাজের পরে আরেকটি কাজ ঘটে, কি বললাম? যদি দুটো বাক্য বা দুটো ক্লজ দ্বারা কারণ ফলাফল বোঝানো হয়, অথবা একটি কাজের পরে আর একটা কাজ হয়, এবং দুটো বাক্যেরই সাবজেক্ট বা দুটো ক্লজেরই সাবজেক্ট আলাদা আলাদা হয়,
তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রথম অ্যাকশন বা কারণ বাক্যের সাবজেক্টটাকে লিখবো, লেখার পরে আমরা দেখবো ভার্ব বি আছে কি, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে কি, যদি থাকে তাহলে শুধু ওটাকে বিইং করে দিতে হবে আর ফুল স্টপকে কমা করে দিয়ে দুটো বাক্যই জয়েন্ট করে দিতে হবে। আর যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার না থাকে তাহলে যাই থাকুক না কেন দেখার নাই, ওখানে সাবজেক্টের পরে হ্যাভিং প্লাস ভার্ব 3 বসে দিতে হবে আর ফুল স্টপটাকে কমা করে দিয়ে পরের বাক্যটাকেও জয়েন্ট করে দিতে হবে। বুঝা গেল না? লক্ষ্য করে উদাহরণ, দ্য সান রোজ, সূর্য উঠেছিল, উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আচ্ছা, সূর্য উঠলো, আমাদের যাত্রা শুরু করলাম, তাহলে দুটো কাজ পর হচ্ছে, সাবজেক্ট আলাদা আলাদা। এখানে উঠলো কে, দ্য সান সূর্য, আর যাত্রা কে করলো উই, তাহলে আমরা ফার্স্ট অ্যাকশন কোনটা, আগে সূর্য উঠেছিল, তাহলে আমরা এখানে দ্য সান লিখলাম। আচ্ছা, দ্য সানের পরে লক্ষ্য করে এম ইজ আর ওয়াজ ওয়্যার কেউ নেই, তাহলে আমরা এখানে হ্যাভিং প্লাস ভার্ব 3 করবো, তাহলে কি হবে, হ্যাভিং রাইজেন, রোজের থার্ড ফর্ম, রাইজ রোজ রাইজেন, তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন দিয়ে কমা দিয়ে দিলাম, উই স্টার্টেড আওয়ার জার্নি, তাহলে উই স্টার্টেড আওয়ার জার্নি লিখে দেবো। দেখো হয়ে গেল। তাহলে এই যে দ্য সান সাবজেক্ট আর হ্যাভিং ভিআইএনজি, আর যখনই সাবজেক্ট প্লাস ভিআইএনজি থাকবে ওকেই নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। বুঝতে পারলাম? কি বললে, একটা বিইং দিয়ে মানে ভার্ব বি দিয়ে একটা করে দেখাবো। আচ্ছা করছি। ধরো মাই ফাদার ওয়াজ ইল, আমার বাবা অসুস্থ ছিলেন, আই ডিড নট গো আউট, আমি বাইরে যেতে পারিনি। লক্ষ্য করো, কারণ ফলাফল, আমার বাবা অসুস্থ ছিল এটা কারণ, আমি বাইরে যেতে পারিনি এটা ফলাফল, কিন্তু সাবজেক্ট লক্ষ্য করো, আমার অসুস্থ কে ছিল, আমার বাবা, বাইরে কে যেতে পারেনি, আমি, সাবজেক্ট আলাদা আলাদা, তাহলে এখানে মাই ফাদার আগে লিখতে হবে, লিখলাম। আচ্ছা, তারপরে ভার্ব বি আছে, তাহলে কিচ্ছু করার দরকার নাই, খালি বিইং করে দাও, তাহলে মাই ফাদার বিইং ইল, আই ডিড নট গো আউট। যেতে পারলাম, তাহলে এটাও নমিনেটিভ অ্যাবসলিউট, এই যে মাই ফাদার বিইং, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট বললেই যেন তোমাদের মনে পড়ে যায় সাবজেক্ট প্লাস ভিআইএনজি। হয়ে গেল। নেক্সট, লেট হিম সাবমিট দ্য অ্যাকাউন্ট। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে লেট দ্য অ্যাকাউন্ট বি সাবমিটেড বাই হিম। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, লেট দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে ওর প্যাসিভ করার নিয়ম হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, রাইট? তাহলে লেট দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে ওর প্যাসিভ ওই লেট দিয়েই হবে। নেক্সট, হি উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় সফল হবে। ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব সাকসিড, সাকসিডের এখানে নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। আচ্ছা, সাকসিডের নাউন ফর্ম হচ্ছে সাকসেস, কিন্তু তোমাদের আমি ইতিমধ্যেই বলেছি যখনই ফর্ম সেট করতে বলবে বা ব্যবহার করতে বলবে তখন শুধু ফর্মটাকে লিখে দিলে হবে না, ওই ফর্মটাকে সেট করার জন্য বাক্যে ব্যবহার করার জন্য বাক্যে কিছু পরিবর্তন করতে হতে পারে। তাহলে এটা কি হবে, হি উইল অ্যাচিভ সাকসেস ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় সফলতা অর্জন করবে। আমরা কোশ্চেনে কি ছিল, সে পরীক্ষায় সফল হবে, আর আমরা এখানে সফলতা ব্যবহার করলাম, ওই জন্য অ্যাচিভ সাকসেস করলাম, অ্যাচিভ সাকসেস। নেক্সট, এবারে ফ্রেজাল ভার্ব লক্ষ্য করো, প্রথমে লিস্ট দেখে না, লুক ডাউন অপন মানে ঘৃণা করা, কল আউট মানে ডাকা, মেক আউট মানে বুঝতে পারা, আর ব্লো আউট মানে হচ্ছে নেভানো। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি রাইটস, আমি বুঝতে পারছি না সে কি লেখে, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মেক আউট। নেক্সট, ডোন্ট ডিসপাইজ, ডিসপাইজ মানে হচ্ছে তুচ্ছ মনে করা, ঘৃণা করা বা ছোট নজরে দেখা, তাহলে ডিসপাইজ হয়ে যাবে লুক ডাউন আপন। নেক্সট, 3 ফায়ার ইঞ্জিনস এক্সটিংগুইশড দ্য ফায়ার, এক্সটিংগুইশড নিভানো, তাহলে এটা হয়ে যাবে ব্লিউ আউট, ব্লিউ আউট, কারণ ব্লো এর পাঁচ নাম হচ্ছে ব্লিউ। তাহলে এই হচ্ছে আমাদের সেট নাম্বার 28। চলো এবার নেক্সট, এবার লক্ষ্য করো সেট নাম্বার 29, পেজ নাম্বার 725। লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম, লক্ষ্য করো অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড, ওয়াজ অকার্ড, হ্যাড অকার্ড, yesterday, এই যে আমরা yesterday পেয়ে গেলাম, yesterday যখনই থাকবে সেটা পাস্ট টেন্স হবে। তাহলে চলো শুরু করো এবার। তাহলে অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড, অকার মানে ঘটা, একটি দুর্ঘটনা ঘটেছিল yesterday গত রাতে, অন জেসোর রোড নিয়ার মধ্যম গ্রাম চৌমাথা, এ লরি রানিং এট এ হাই স্পিড ফ্রম বারাসাত হিট আর রিক্সা। রানিং হবে এখানে, রানিংটা কিন্তু ভার্ব নয়, পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। এ লরি রানিং এট এ হাই স্পিড ফ্রম বারাসাত, একটি লরি যেটি বারাসাতের দিক থেকে দ্রুত গতিতে আসছিল, হিট আর রিক্সা, একটা রিক্সাকে আঘাত করেছিল। হিট এর তিনটে ফর্ম এক, হিট হিট হিট, তাই না? বেশ কিছু ভার্ব আছে যাদের তিনটে ফর্ম এক, কাট কাট কাট, হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, স্প্রেড স্প্রেড স্প্রেড, রাইট? চলো নেক্সট, আর্টিকুলার প্রিপোজিশন, মোস্ট পিপল আর ফন্ড, ফন্ড অফ হয় আমরা জানি, ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, অনেক মানুষই আছে যারা রহস্যময় গল্পগুলি পছন্দ করে। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি, বাকি ডট 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 হয়ে গেল। চলো এবার নেক্সট, অসীম নিউ দ্য সলিউশন টু দ্য প্রবলেম, অসীম সাবজেক্ট, নিউ এটা ভার্ব। আচ্ছা, এবার অবজেক্ট কোনটা, আমি অবজেক্ট চিনার উপায় তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, যে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি ভার্বের পরে তার উত্তর পাওয়া যায় তাহলে সেটাই অবজেক্ট। তাহলে অসীম জানতো, প্রশ্ন করো কি জানতো, দ্য সলিউশন টু দ্য প্রবলেম, সমস্যাটির সমাধান, তাহলে গোটাটাই অবজেক্ট, আমরা গোটাটাকে সাবজেক্ট করে দেবো। তাহলে দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ নান টু অসীম, নান টু, এটা কিন্তু মনে রাখবো, বাই করে দিও না, নান থাকলে টু হয়, ওয়াজ নান টু অসীম। নেক্সট, হেনা সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি চিরন্তন সত্য,
তাহলে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, হ্যাঁ, এই ধরনের যদি কোনো বাক্য বোঝায় তাহলে নারেশনে তাদের টেন্স চেঞ্জ করতে হয় না। তাহলে হেনা সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সহজ, তাই না? চলো নেক্সট। দ্য লেডি ইজ টু ফ্যাট টু ডু এক্সারসাইজ, অমিট টু। বা অনেকদিন পর পাওয়া গেছে। দেখো, যদি টু আর টু থাকে তাহলে এই ধরনের বাক্য দিয়ে তোমাকে 3-4 রকমের প্রশ্ন করতে পারে। বলতে পারে অমিট টু, টু সরাও। বলতে পারে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, সো দ্যাট ব্যবহার করে পুনরায় লেখো। বলতে পারে মেক ইট নেগেটিভ, বাক্যটাকে না বাচক করো। বলতে পারে মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্সে বা জটিল। কিন্তু সব থেকে মজার বিষয় কি জানো, এই সব কটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, একটাই উত্তর। প্রশ্ন অনেক কিন্তু উত্তর একটাই। কি উত্তর করতে হবে? আমরা জানি সাধারণত টি ডবল টু থাকলে ওখানে ওটাকে সরিয়ে সো বসাতে হয়। আর টিও টু যেখানে থাকবে এই জায়গাতে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হয়। প্রয়োজনে ডু নট, ডাজ নট, ডিড নটও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, যদি পারা না পারা বোঝায় তাহলে ক্যান নট বা কুড নট, আর যদি পারা না বোঝায় তাহলে ডু নট, ডাজ নট বা ডিড নট টেন্স অনুসারে ব্যবহার করতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে দ্য লেডি ইজ, টু এর জায়গায় কি বসাবো বললাম? সো। তাহলে সো ফ্যাট, তারপরে টু এর জায়গায় কি বসাবো বললাম? দ্যাট, আগে দ্যাট বসাও। তারপরে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে আছে? দ্য লেডি। আচ্ছা, আমরা এখানে কি দ্য লেডি বসাবো? না, কারণ দ্য লেডি যদি বসিয়ে দাও আবার তাহলে রিপিট হয়ে যাবে। আর ইংরেজিতে নিয়ম হলো একে নাউনের পুনরাবৃত্তি এড়াতে হবে, বারবার ব্যবহার করা যায় না। তাহলে আমরা লেডির বদলে সি বসাবো। আচ্ছা, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে ক্যান নট বসাবো। যদি ওয়াজ ওয়্যার থাকতো তাহলে আমরা এখানে কুড নট বসাতাম। এটা কিন্তু খেয়াল রাখবে, অ্যামেজার থাকলে ক্যান নট, ওয়াজ ওয়্যার থাকলে কুড নট। তাহলে কুড নট আর তারপরে যা আছে হুবহু বসিয়ে দাও। তাহলে দ্য লেডি ইজ সো ফ্যাট দ্যাট সি ক্যান নট ডু এক্সারসাইজ। এবার লক্ষ্য করো, অমিট টু বললে লক্ষ্য করো এই বাক্যে টু নেই। যদি বলে বাক্যটিকে পুনরায় লেখো সো দ্যাট ব্যবহার করে, তাহলে আমরা সো দ্যাট ব্যবহার করেছি। যদি বলে বাক্যটিকে নেগেটিভ করো তো আমরা এখানে নেগেটিভও করেছি, কারণ ক্যান নট চলে এসেছে। যদি বলে বাক্যটাকে কমপ্লেক্স করো তাহলে লক্ষ্য করো এখানে দুটো ক্লজ আছে। দ্য লেডি ইজ সাবজেক্ট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আর সি ক্যান নট ডু, সি সাবজেক্ট ডু ভার্ব আর একটা ক্লজ, কারণ যটা সাবজেক্ট ভার্ব তটা ক্লজ, তাহলে দুটো ক্লজ আছে। আর দ্যাট যুক্ত করেছে, তাহলে কমপ্লেক্স। বোঝাতে পারলাম? তাহলে এই ছিল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। চলো এবার ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো প্রথমে লিস্ট। গিভ ইন মানে হার বা বশ্যতা স্বীকার করা, লে বাই সঞ্চয় করা, টার্ন আপ হাজির হওয়া, আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য চিফ গেস্ট অ্যারাইভড, এক্স্যাক্টলি অ্যারাইভড, টার্নড আপ, রাইট? নেক্সট, দেয়ার ওয়াজ নান টু নার্স হিম, নার্স মানে দেখাশোনা করা বা যত্ন নেওয়া, তাহলে লুক আফটার। আর সেভ সামথিং ফর ওল্ড এজ, সেভ জমা করা বা বাঁচিয়ে রাখা, তাহলে লে বাই, লে বাই। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 29। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো সেট নাম্বার 30, পেজ নাম্বার 746। প্রথমে ভার্ব ফর্ম। রিনা হু ড্যাশ 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 ইজ ফর এ মান্থ ড্যাশ 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 দ্য ডক্টর অন দ্য নেক্সট মানডে। এই যে লক্ষ্য করো নেক্সট মানডে মানে আগামী সোমবার। তাহলে আগামী সোমবার নেক্সট থাকলে ওটা কি হবে? ফিউচার টেন্স, রাইট? তাহলে চলো এবার শুরু করি আমরা। রিনা হু হ্যাভ বিন তো হবে না, কারণ রিনা সিঙ্গুলার, তো হ্যাভ কি করে হবে? হ্যাভ প্লুরাল। হ্যাড বিন পাস্টের, তাহলে এটাও হবে না, তাহলে থাকলো ইজ, তাহলে ইজ হবে। যদি এটা হ্যাজ বিন হওয়ার কথা ছিল কিন্তু এখন ইজ দিয়েছে তো কিছু করে নাই, আমরা ইজ দিব। তাহলে রিনা হু ইজ ইল ফর এ মান্থ উইল ভিজিট দ্য ডক্টর অন দ্য নেক্সট মানডে, কারণ আগামী সোমবার, তাহলে উইল হবে ফিউচার টেন্স। আচ্ছা, দ্য ডক্টর অ্যাডভাইজ তো হবে না পাস্ট টেন্স, কারণ এখনো তো যায়নি, ডাক্তার কাছে যাবে, তো পরামর্শ কি করে দিয়ে দিল? হ্যাড অ্যাডভাইজড, এটাও পাস্ট টেন্স হবে না, তাহলে থাকলো কি? মে অ্যাডভাইস, মে অ্যাডভাইস হবে। নেক্সট, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। র্যাগ পিকার্স আর ড্যাশ মোস্ট এক্সপ্লয়েটেড, এই যে দেখো মোস্ট এক্সপ্লয়েটেড সুপারলেটিভ ফর্ম, তাহলে দা হবে। দ্য মোস্ট এক্সপ্লয়েটেড গ্রুপ অফ চিলড্রেন। দে পিক আপ হয়, পিক আপ মানে তোলা, দে পিক আপ র্যাগস বিকজ বাকি ডট ডট ডট। তাহলে এই ছিল আমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশন। চলো এবার নেক্সট তিনটি প্রশ্ন ডু অ্যাজ ডিরেক্টেড। দ্য অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস। লক্ষ্য করো দ্য অথরিটিজ পোস্টপোন, ভার্ব বি প্লাস ভার্ব থ্রি নেই, তাহলে এটা অ্যাক্টিভে আছে, তাহলে আমরা প্যাসিভ করবো এবার। তাহলে কি হবে? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিজ, হয়ে গেল। নেক্সট, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ইজ দেয়ার এনিবডি দেয়ার প্রশ্নমূলক, তাহলে আমরা আস্কড করব। তাহলে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, হলো। নেক্সট, আচ্ছা বলো তো এই যে ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার আমরা যে অ্যান্সারটা করলাম, এখানে এই প্রথম দেয়ার আর দ্বিতীয় দেয়ার এরা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটা হবে? দেখো এটা একটা শব্দ, আর শব্দ মানে তো পার্টস অফ স্পিচ তো হবেই, 8 প্রকারের কেউ না কেউ হবেই। তাহলে প্রথম দেয়ারটাকে আমরা এখানে গ্রামাটিক্যাল ভাষায় কি বলি, আর দ্বিতীয় দেয়ারটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি? কি নাম এদের? দেয়ার দু রকমের হয় কিন্তু, এই বানান একই কিন্তু এটা দু রকমের হয়। কোনটা কি আমাকে একটু কমেন্টে লিখে জানাও, দেখি তোমরা পারছো কিনা। নেক্সট, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, আমরা আমাদের পশুদের প্রতি নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্রুয়েলটি। আচ্ছা, ক্রুয়েলটি নিষ্ঠুরতা, এটা নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল, কিন্তু এটাকে এবার বাক্যে সেটিং করতে হবে। আমরা কি বলতে পারি? উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস, ইয়েস, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। নেক্সট, দ্য ডগ ফলোড দ্য থিফ,
ফলোড পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা করবো এটা ওয়েন্ট আফটার। রান আফটার এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আফটার। হ্যাভ ইউ রিড দিস বুক, আমরা ইতিমধ্যে অনেকবার পেয়েছি গান থ্রু। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা অনেকবার পেয়েছি আমরা গেভ অ্যাওয়ে, গেভ, রাইট। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো এবিটিএস সেট নাম্বার 31 পেজ নাম্বার 768, প্রথমে ভার্ব ফর্ম হ্যাভিং। আচ্ছা এটা আমরা একবার পেয়েছি তাই না? হ্যাঁ, আমরা ইতিমধ্যে করলাম একবার, তাহলে আমরা ব্যাখ্যা করছি না, খালি উত্তর দেখে নাও। হ্যাভিং ফিনিশড, কারণ হ্যাভিং এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্মই হয়। আচ্ছা টু এর পরে ভার্ব ওয়ান বসে তো গেট। আচ্ছা উই থট দ্যাট পাস্ট টেন্সে আছে, আচ্ছা পাস্টে এখানে তাহলে এখানে উড টেক হবে, উড টেক। নেক্সট আর্টিকেল প্রিপোজিশন, দ্য হোল ক্লাস ইজ অ্যাংসাস টু নো। লক্ষ্য করো এখানে নো ভার্ব ওয়ান। আর আমি তোমাদের বলেছিলাম আর্টিকেল প্রিপোজিশনে যদি ভার্ব ওয়ানের আগে শূন্যস্থান থাকে, মানে শূন্যস্থানের পরে যদি মূল ভার্ব থাকে, ভার্ব ওয়ান থাকে, তাহলে 99.9% ক্ষেত্রে ওখানে টু বসাতে হয়। তাহলে নো ভার্ব ওয়ান, ওই জন্য আগে টু বসাবো। টু নো হু উইল উইন দ্য প্রাইজ দিস ইয়ার। আ ফ্রেন্ড অফ মাইন, দেখো ফ্রেন্ড আছে সিঙ্গুলার, আমরা এখানে এ ব্যবহার করলাম। এ ফ্রেন্ড অফ মাইন হ্যাজ কাম উইথ আ নিউ সায়েন্স মডেল, উইথ এ নিউ সায়েন্স মডেল। নেক্সট, হি ওয়াজ প্লিজড টু বি গ্রিটেড বাই দ্য অডিয়েন্স। আচ্ছা আমি তোমাদের ভালো লাগছে তো এই যে উত্তরগুলো বলছি? ইউজফুল মনে হচ্ছে তো? ইউজফুল মনে হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের ভালো লাগছে কিনা, যদি ভালো লেগে থাকে জেনুইনলি, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। ভালো না লাগলে লাইক করার দরকার নেই, কিন্তু ভালো লাগলে ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করো। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর এই ধরনের ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে, রাইট? আচ্ছা লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হি ওয়াজ প্লিজড টু বি গ্রিটেড বাই দ্য অডিয়েন্স। লক্ষ্য করে এখানে ওয়াজ ভার্ব বি, প্লিজড ভার্ব 3, এই যে লক্ষ্য করো প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। কি হবে? দ্য অডিয়েন্স প্লিজড হিম বাই গ্রিটিং হিম। নেক্সট, ব্রড পিট সেড টু অ্যাঞ্জেলিনা জোলি লেট আস গো টু দ্য মিউজিয়াম। আচ্ছা চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট করতে বলেছে। দেখো যদি ইনভার্টেড কমার মধ্যে লেট আস থাকে, লেট আসের পর অনেক সময় শর্ট ফর্ম থাকে লেটস, তাহলে লেটস ইজ দ্য শর্ট ফর্ম অফ লেটাস, রাইট? লেটস আর লেটাস একই। তাহলে লেটাস থাকলে ওটা জেনারেলি প্রস্তাব বোঝায়, প্রস্তাব দেওয়া বোঝায়। তাহলে লেটাস থাকলে আমরা রিপিটিং ভার্বে প্রপোজড বা সাজেস্টেড করবো, প্রপোজড বা সাজেস্টেড। আর কমা ইনভার্ট কমা সরিয়ে ওখানে দ্যাট বসাবো, আর দ্যাটের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস আদার্স, এই ফর্মুলা অনুসারে আমরা চেঞ্জ করবো। তাহলে উত্তর কি হবে? ব্রড পিট সাজেস্টেড টু অ্যাঞ্জেলিনা জোলি, সাজেস্টেড টু প্রপোজ টু হয়, যদি অবজেক্ট থাকে তাহলে টু লাগাতে হবে, দ্যাট দে শুড গো টু দ্য মিউজিয়াম। Next, they raised a timid protest. Rewrite using the adverb form of the underlined word. এখানে timid আন্ডারলাইন করা আছে, timid এর adverb form ব্যবহার করতে বলেছে। আচ্ছা timid মানে ভীরু বা কাপুরুষ, এর adverb form হবে timidly। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ly যুক্ত করে দিলে সেটা adverb হয়ে যায়। তাহলে এবার এই timidly কথাটাকে সেট করতে হবে, তাহলে আমরা কি বলবো? They raised a protest timidly, right? They raised a protest timidly. Next, এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। সেট আউট মানে যাত্রা করা, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, আর গেট অ্যাওয়ে মানে চলে যাওয়া। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ওয়াল কোলাজড ডিউরিং দ্য রেইন। আচ্ছা কোলাজড, এখানে লিস্টটা একটু ভুল দেওয়া আছে মনে হচ্ছে, লিস্টে তো নেই, লিস্টে গিভ, হ্যাঁ এটা হবে গেভ অ্যাওয়ে হবে, গেভ। এক নম্বর গেভ অ্যাওয়ে। 2 নম্বর উই রিকোয়েস্টেড ইউ টু হেল্প আস, রিকোয়েস্টেড ইউ, এখানে তো আমার মনে হচ্ছে না রিকোয়েস্টের কোনো ফ্রেজাল ভার্ব আছে, না, তাহলে এখানে কিছু ভুল হচ্ছে। আমরা এখানে অ্যাপিল টু করবো, অ্যাপিল টু। আর হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু না, ফ্রেজাল ভার্ব এখানে লিস্টে আসলে দিতে ভুল করেছে ওরা। অ্যাডিক্টেড এর বদলে হয় হুকড অন, হুকড অন, হুকড অন। এখানে কিছু একটা মিস্টেক আছে, ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন থাকবে ওখানে নিশ্চয়ই কোনো ভুল থাকবে না। আর যদি কোশ্চেনে ভুল থাকে তাহলে তুমি যেটা লিখবে সেটার উত্তর পেয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের আজকে এবিটিএ থেকে 10টি সেটের গ্রামারের প্রশ্ন এবং তার উত্তর। আমি চেষ্টা করলাম সেগুলির উত্তর নির্ভুল দেওয়ার। তারপরে যদি তোমাদের কথা কোনো ভুল মনে হয় বা কনফিউশন মনে হয় বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং সেগুলি বুঝিয়ে দেওয়ার, রাইট? তাহলে আর মাত্র 10টা সেট বাকি রইল। আমি খুব শীঘ্রই তোমাদের বাকি যে অবশিষ্ট সেটগুলি রইল ওই সেটগুলির ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। আর যেমনটা আমি তোমাদের ইতিমধ্যেই বললাম, যদি এবিটি এর পুরো সেটের উত্তর জানতে হয়, মানে পুরো সেট, সিন আনসিন, রাইটিং স্কিল, গ্রামার, ভোকাবুলারি সব কিছু জানতে হয়, রাইটিং স্কিলের উত্তর সহ, তাহলে এই এবিটিএ ক্লাস 10 ইংলিশ বলে যে প্লে লিস্টটি আছে ওই প্লে লিস্টে যাও। ওখানে আমি ইতিমধ্যেই এবিটি এর পুরো সেটের অনেকগুলি উত্তর পোস্ট করে রেখেছি, তোমরা সেই উত্তরগুলি দেখতে পারো। আর শুধু গ্রামার দেখতে হলে আমি ইতিমধ্যেই এই ক্লাসটি নিয়ে 3টি ক্লাস পোস্ট করলাম, যেখানে আমি 10টি করে 30টি
গ্রামারের সেট আলোচনা করে ফেলেছি, তোমরা সেখানে গিয়ে সেগুলি দেখতে পারো। আর যদি রাইটিং স্কিল শিখতে হয় তাহলে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে আমি রাইটিং স্কিলের ক্লাস পোস্ট করেছি। যদি রাইটিং স্কিলের সাজেশন নিতে হয় যে সামনেবারের জন্য কি কি ইম্পর্টেন্ট তোমাদের, তাহলে এমপি ইংলিশ আর হাই মাদ্রাসা ইংলিশ বলে দুটো প্লে লিস্ট আছে, ওখানে আমি হাই মাদ্রাসার জন্য আলাদা সাজেশন আর মাধ্যমিকের জন্য আলাদা সাজেশন পোস্ট করেছি। তোমরা সেই প্লে লিস্টগুলিতে যাও আর তোমাদের প্রয়োজন অনুসারে সেই ক্লাসগুলি দেখে রাখো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়গুলি জানতে পারে। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।